19-20 হাজার টাকা একটা ফোন কিনতে যাচ্ছেন, কিন্তু হতে হবে 5G ডিভাইস, আবার থাকতে হবে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, যাতে ডিসপ্লেটা দেখতেও বেশ ভালো লাগে, এমনকি ফোনটা দেখতেও সুন্দর হলে সুবিধা হয়, সেই সাথে ক্যামেরার রেজাল্ট নিয়েও মোটামুটি সন্তুষ্ট যাতে থাকতে পারি আমরা, আবার ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যায়। তাহলে ভিডিওটা আপনি কন্টিনিউ করতেই পারেন। তবে এমন বিষয়ও রয়েছে যে কারণেই হয়তোবা এই ফোনটার কেনার ডিসিশনটাও আপনি নাও নিতে পারেন। আমি কথা বলছিলাম পোকো M7 Pro নিয়ে। পোকো M7 এর ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছিল, বাট 7 Proটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। ফাইনালি M7 Pro 5G ডিভাইসটা নিয়ে আমরা কথা বলতে চলছি। রিভিউ ইউনিট আমাদের কাছে সেন্ড করেছিল SMS গ্যাজেট। তাদের কাছে কিন্তু এই ডিভাইস রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে। তাদের প্রতিটা সবই আপনারা পেয়ে যাবেন, ঢাকার বাইরেও তাদের বেশ কিছু সব অ্যাভেলেবেল রয়েছে। এটার যে বেস ভ্যারিয়েন্ট ওইটা আপনারা 19,000 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন, মানে 20,000 টাকার নিচেই পাচ্ছেন আর কি। ডিভাইসটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে? দুইটা পাশকে দুই রকম প্যাটার্নে রেখেছে। এই ধরনের বোল্ড ডিজাইন হয়তো অনেকের কাছে ভালো লাগে। পার্সোনালি আমার যা মনে হয়, দুই পার্ট না করে সরাসরি একরকম রাখলেই পারতো, মানে পুরোটাই একরকম রাখলেই হতো। সেটা এই সলিড আইদার এ পাশের প্যাটার্নটা, এটা বেশি সুন্দর লাগবে অনেকের কাছে হয়তোবা। এখানে দুইটা ক্যামেরা আমরা দেখতে পাই। বডি ফ্রেম যেমন প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাও প্লাস্টিকে তৈরি। একটা জিনিস আমার পছন্দ না, সেই জিনিসটাই এই স্মার্টফোনে আছে। 3.5mm হেডফোন জ্যাকটা ফোনের উপরের দিকটাতে আর কি, এই যে এই সাইডে। এটা অনেকের কাছে ভালো লাগে, বাট পার্সোনালি এটা একদম টোটালি পার্সোনাল ওপিনিয়ন। এটার কোনো প্রবলেম বা কোনো বিষয় না, আমার আর কি ভালো লাগে না, এই হচ্ছে বিষয়। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে এর ডিসপ্লে সেকশনকে, মোটামুটি বলতে পারেন শক্তপোক্ত, তারপরও গ্লাস প্রোটেক্টর ব্যবহার করাই বরং উচিত হবে। আর কেসটা অবশ্যই ব্যবহার করেন, কারণ রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকে তৈরি, তো খুব সহজেই কিন্তু এতে স্ক্র্যাচ বসে যাবে। অবশ্যই আপনার সুন্দর ফোনটাকে সুন্দর রাখার জন্য কেস ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে আপনার নিজেকে আরও বেশি সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এই ধরনের ড্রপ শোল্ডারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমাদের টাইজোতে চলে আসছে কিন্তু ড্রপ শোল্ডার হুডি। কিছুদিন আগে আপনারা রেগুলার হুডিগুলো পেয়েছিলেন, অনেকেই পারচেস করছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এখন কিন্তু আপনারা ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাবেন। এটা আরও বেশি ফ্যাব্রিক কোয়ালিটির দিক থেকেও ভালো এবং আরও বেশি ট্রেন্ডি। বর্তমান সময়ের জেনারেশন জেড, তারা মানে জেনজি, তারা এই ধরনের স্টাইলগুলো একটু বেশি ফলো করে। সো হয়তোবা এগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে আর কি। আর সেই সাথে 10% ডিসকাউন্ট তো রয়েছেই। SAM10 এই কুপনটা ব্যবহার করলেই আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন টাইজোর যে কোনো প্রোডাক্টে। ডেসক্রিপশনে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমাদের কাছে কিন্তু ক্যাপগুলো এখন অ্যাভেলেবল রয়েছে, এমনকি স্যামসংয়ের ক্যাপ আপনার কিনতে হবে ব্যাপারটা এমন না, আপনারা আমাদের অন্য অন্য ক্যাপগুলো আছে সেগুলোও দেখতে পারেন। অলরাইট, কোথায় ছিলাম? স্মার্টফোনটিতে ছিলাম। ডিসপ্লের কাছে বোধহয় আগে যাওয়া যায়, কারণ এই ডিসপ্লেটাই হয়তো এই স্মার্টফোনটা কেনার জন্য একটা মেইন কারণ হতে পারে অনেকের কাছেই। ডিসপ্লেটা হচ্ছে কি একটা অ্যামোলেড প্যানেল, যা 6.67 ইঞ্চের। হ্যাঁ, এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। তবে ডিসপ্লেটার যে বিষয়টা আমার পার্সোনালি ভালো লাগে নাই, সেটা হলো লোয়ার চিনটা সিমেট্রিক্যাল করতে পারে নাই ওরা, মানে আপার চিনের সাথে এটা মিলে নাই। এটা খুব সহজেই চোখে বাঁধে, মোটা লাগে, একটু ওল্ড জেন ওইরকম টাইপের একটা ভাইব দেয়, একটু আগেকার ফোনের মতো একটা লুক দেয়। তবে হ্যাঁ, এই ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন তো অবশ্যই ভালো, যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল। কালার টালার দেখে আর কি শান্তি পাবেন, মিডিয়া কনজাম্পশন করলে ভালো লাগবে আর কি দেখতে, এরকম জায়গাগুলো ঠিকই আছে। HDR10+ এর সাপোর্ট আছে। আবার এটা যখন আমরা আউটডোরে ব্যবহার করেছি ডিরেক্ট সানলাইটে, দেখার উপযোগী। 2100 নিটস পিক ব্রাইটনেস ওরা ক্লেম করে। আপনি ওই লেভেলে তো অবশ্যই পাবেন না, তবে দেখার জন্য উপযোগী, ওইখানে সমস্যা নাই। অনেক বাজেট ফ্রেন্ডলি ফোনেই দেখা যায় টাচ রেসপন্স ভালো হয় না, এটার ক্ষেত্রে টাচ ঠিকভাবে কাজ করছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই আর কি। তবে এর আগে আমরা দেখেছি রেডমির ফোনগুলোর কালার টোন, মানে ডিসপ্লের কালার টোনটা একটু নিউট্রাল দিকে থাকে। এটার কালার টোনটা আমার কাছে একটু ভাইব্রেন্ট লেগেছে আর কি, মানে একেবারে ন্যাচারাল মনে হয় না, ডিসপ্লেটা তার একটু পপটা টাইপের লাগে। বাট এটা আবার মনে হয় না যে খুব একটা সমস্যার কারণ হবে। যারা একেবারে কালার একুরেট ডিসপ্লে চান তাদের জন্য একটু সমস্যা হতে পারে, আইদার ওকে। এইটা একেবারে রিসেন্ট টাইমের ফোন না, এটা যখন আসে আউট অফ দ্য বক্স ডিভাইসটা কিন্তু Android 14-এ আসে এবং এটার ইন্টারন্যাশনাল যে ভ্যারিয়েন্ট ওটাতে 2 বছরের মেজার আপডেট পাওয়া যাবে, সুতরাং আপনি লেটেস্ট থাকতে পারবেন, ওটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। তবে EU ভার্সনটাতে বোধ হয় ওরা 4টা আপডেট দিচ্ছে, এরকম আর কি অনলাইন তথ্য আমি বলছি, এটা নট শিওর, অনলাইনে এমনটা পেয়েছিলাম। যাই হোক, হাইপার ওএস রয়েছে এখানে, আর প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 আলট্রা। এই আলট্রা ফাল্ট্রা নাম দেখে আপনারা মানে খুব আবেগী হয়ে যাবেন না, এগুলো জাস্ট কোম্পানি নিজেরা একটু নাম দিয়ে দেয়, স্পেশালি কিছুই না, ওই রেগুলার জিনিসই, হ্যাঁ এরকমই থাকে। UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। স্মার্টফোনটা 6GB 8GB এবং 12GB র্যামে পাওয়া যায়, সেই সাথে 128GB 256 অ্যান্ড 512GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমি বেস ভ্যারিয়েন্টের কথা বলছিলাম তখন দামের বিষয়টাতে। এখন এই যে প্রসেসরটা বা এই প্রাইস পয়েন্টে আমরা যদি একটা আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের ডিভাইসের কথা চিন্তা করতে যাই, তাহলে কি আমরা আরেকটু বেটার চিপ পেতে পারি? ডেফিনেটলি পেতে পারেন। যেমন IQ Z10X, এই যে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটাতে কিন্তু MediaTek Dimensity 7300 রয়েছে এবং ওইটার স্টোরেজ টাইপ বোধহয় UFS 3.1। সুতরাং পারফরমেন্স ওয়াইজ এইটার চাইতে ওই ফোনটা কিন্তু বেটার, বাট ওই ফোনটার কমতি কোথায়? ওটাতে একটা IPS ডিসপ্লে রয়েছে। তো আপনি এইখানে ডিসপ্লের ক্ষেত্রে একটু বেটার কিছু দেখছেন, বাট প্রসেসরে এসে আপনি একটু কম পাচ্ছেন।
আগে হিসাব করতে হবে আপনি কোন ধরনের ডিভাইস আসলে খুঁজছেন। আপনার যদি একদম পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসই দরকার হয় এই প্রাইস সেগমেন্টে, যে আমি 17, 18, 19, 20-এর মধ্যে একটা ডিভাইস কিনবো যেটা মূলত আমি গেমিংয়ের জন্য কিনতে চাচ্ছি, যেটা পারফরমেন্সের সবার চাইতে উপরে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনার জন্য MediaTek Dimensity 7300 সেরার কাতারে আছে। সেই জায়গায় এটা পিছিয়ে পড়ে। সে আপনি মাল্টি কোর স্কোর বলেন, সে আপনি গ্রাফিক সেশন বলেন, সিপিউর স্কোরের কথা বলেন, যাই বলেন না কেন, এই প্রসেসরটা কিন্তু 7300-এর তুলনায় পিছিয়ে পড়বে, সে আলট্রা ফাল্টা যেই নামেই থাকুক না কেন। কিন্তু কথা হচ্ছে আমি যদি ভাই রেগুলার ইউজার হই, মাঝে মাঝে গেমিং করি, তাহলে কি অবস্থা? হ্যাঁ, ডে টু ডে টাস্কের ক্ষেত্রে এই ডিভাইস ভালো রেজাল্টই দিচ্ছে এবং হাইপারওয়েস আমাদেরকে হাইপার করে নাই, মানে ঝামেলা দেখায়নি আসলে। তেমন কোনো সুপারফাস্ট গতিতে আমরা লক্ষ্য করিনি, মানে একেবারেই একটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে যে ধরনের এক্সপিরিয়েন্স আপনারা এক্সপেক্ট করেন এইটা ঠিক সেটুকুই ডেলিভার করতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আপনি যেমনটা লক্ষ্য করছেন খুব আহামরি ফাস্টার না, মানে ওকেশ টাইপের, ঠিক আছে, ল্যাগ করছে না বা একেবারে রিবুট টিবুট নিচ্ছে, খুব বেশি গরম হয়ে যাচ্ছে কোনো অ্যাপে গেলে, না এই জাতীয় প্রবলেম আপনি ফেস করবেন না। যদি মাল্টিটাস্কিং একটু বেশি কাজবাজ করার প্রয়োজন পড়ে 8GB র্যাম পর্যন্ত মানে নিলে পরে ঠিক আছে, 12GBতে গিয়ে আবার আপনি যদি অতিরিক্ত অনেক টাকা খরচ করে ফেলেন তখন আবার কিন্তু এটা ভ্যালু ফর মানি হিসেবে থাকে না। সুতরাং আপনার যদি এমনটা হয় যে মাল্টিটাস্কিং একটু প্রেশার দিতে হবে, তখন আপনি 8GB পর্যন্ত দেখতে পারেন, 12GBটা মেক সেন্স করে না, 12,512 আর কি। বাজেট ফ্রেন্ডলি অন্যান্য ডিভাইসগুলোর মতো এখানেও কিন্তু বেশ কিছু এক্সট্রা ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন হয়তো বা হবে না, আপনি ইনস্টল করে নিয়েন আর কি, মানে প্রি ইনস্টলড অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে। স্মার্টফোনেতে আমরা গেমিং টেস্টের জন্য পাবজি রান করে দেখছিলাম, হ্যাঁ খেলা যায়, এইচডি হাই ফ্রেম রেট সর্বোচ্চ, ব্যালেন্স আলট্রাতে আপনি প্লে করতে পারবেন। আবার আমরা একটু রেকর্ডিং অন করেও দেখছিলাম, রেকর্ডিং অন করে খেলতে চাইলে সেটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না, সেই ক্ষেত্রে অ্যাকশন মুভমেন্টে বেশ ভালো রকমের ল্যাগ দেখিয়েছে এই ডিভাইস। আর যদি নর্মালি আর কি খেলেন সেক্ষেত্রে আমি বলবো একটু লোয়ার সেটিংসে খেলার জন্য, তখন গিয়ে তুলনামূলকভাবে স্টেবল রেজাল্ট দেয়, কিন্তু স্টিল অ্যাকশন মুভমেন্টে এটা কিছুটা ল্যাগ দেয়, একটু ল্যাগে ফিল আসে আর কি। তাছাড়া বেশ অপটিমাইজড যে গেমগুলো রয়েছে, একটু ভারী গেম হলেও লাইক COD বা অ্যাশপাস 9-এর মতো গেমগুলো হ্যান্ডেল করতে পারছে, ওগুলো আরও স্মুথ রেজাল্ট দেয় ডিভাইসটাতে। টুকটাক মাঝে মধ্যে আপনি ল্যাগের দেখা স্টিল পাবেন এই জায়গাগুলোতেও। আর ফ্রি ফায়ার লাভার যারা রয়েছেন, হ্যাঁ ফ্রি ফায়ারও এতে খেলতে পারবেন, কিন্তু সর্বোচ্চ সেটিংসে খেলার জন্য আসলেই এটা ওই লেভেলের না। মোট কথা হলো গেমিংয়ের জন্য যদি ফোন নিতে চান তাহলে আমি আবারও বলবো IQ Z10X, ওদিকে যেতে পারেন, বা আর একটু বেটার চিপ যদি মানে এর আশেপাশে পেয়ে যান, একটু বাড়ালেও কিন্তু পাবেন, তখন আপনি সেগুলো দেখতে পারেন। এটা মোটামুটি আপনাকে একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারবে। ক্যামেরায় রিয়ারে 2টা শুটার আছে, 50 মেগাপিক্সেল মেইন, যেখানে OIS আছে ওরা ক্লেম করছে, বাট আমি রেজাল্টে তেমন একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করিনি, আছে হয়তো কম দামি আর কি। আর 2 মেগাপিক্সেল আরেকটা শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের রয়েছে। রিয়ারের মেইন শুটার দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দিয়েছিল, ডে লাইট কন্ডিশনেও, মানে প্রপার লাইটিং কন্ডিশনে একটু কন্ট্রাস্টি, একটু কালারফুল টাইপের, গ্রিন কালার বা যে কোনো কালারকে একটু বুস্টেড দেখায় আর কি, ওভার স্যাচুরেটেড না, মানে কালার একদম ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে ব্যাপারটা এমন না, একটু ভাইব্রেন্ট লাগে, ইভেন এইটার ডিসপ্লেতে আরও বেশি লাগে আর কি। তাছাড়া ছবিগুলো যখন আপনি একটু জুম করে দেখতে যাবেন, ছবিগুলো মানে খুব একটা শার্প বা ডিটেলড না, খুব বেশি জুম করতে গেলে ডিটেলস হারাতে দেখবেন বেশ ভালোই। লো লাইটের দিকে কালারটা শিফট করে, কালারটা একটু এদিক সেদিকে চলে যায়, তখন নাইট মোড অন করে নিলে একটু কন্ট্রাস্টের প্রবণতা বাড়ে ঠিকই, কিন্তু ছবিগুলোতে হাইলাইট টাইলাইট থাকলে সেগুলোকে বেশ ভালোভাবে ব্যালেন্স করে। লাইক লো লাইট আপনি ছবি তুলছেন, কোনো যদি হাইলাইট চলে আসে, কোনো লাইট ডিরেক্ট লাইট থাকে আর কি, সেগুলোকে মোটামুটি ভালোই ব্যালেন্স করার ট্রাই করছে। কিন্তু ওভারঅল যে কোনো সিনিয়রের ছবিগুলোই একটু সফট টাইপের ছিল এই স্মার্টফোনের। পোর্ট্রেট মোডে কোনো আলাদা ফোকাল লেন্থ আমরা পাইনি, একদম রেগুলার 1x যেটা আছে ওটাতেই আর কি নিচ্ছে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল অনেকের কাছে লাগতে পারে, তবে এস ডিরেকশন যথেষ্ট ভালো আছে এই ফোনের। আর হিউম্যান স্কিন এগুলোর কালার টালার খুব একটা চেঞ্জ করে না। 19,000 টাকার এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, এমনকি এই প্রাইস পয়েন্টের অনেক অফিসিয়াল আনঅফিসিয়াল ডিভাইস থেকে এগিয়ে রাখবে ওকে। ফার্স্ট অফ অল বেশ ওয়াইড একটা ভিউ দিতে পারে, আপনার খুব বেশি দূরে নেওয়া লাগবে না, যারা গ্রুপ সেলফি তুলতে চান আর কি, তাদের জন্য এটা একটা সুবিধা দিবে অবশ্যই। আর এমনিতেও ছবির কোয়ালিটি ভালো আসে, ইনডোর আউটডোর দুই জায়গায় আমরা মানে এই প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ারে নিয়ে বলতে পারি ডিটেল ভালো দেয়, তবে একটু ফর্সা করার প্রবণতা আছে এখানে আর কি। ক্যামেরা 2 API নিয়ে যারা ভাবছেন না, লেভেল 3-তে আনলকড নেই এটা। মেইন ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 30 fps এ, ভিডিওতে বেশ ভালো রকমেরই লিমিটেশনস রয়েছে। তাছাড়াও আমরা প্রচুর পরিমাণে জিটারিং দেখছি। ভিডিও নিয়ে যদি চিন্তা ভাবনা থাকে তাহলে বলবো ভাই এটা আপনি বাদ দেন, তাহলে এটা আপনাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছে না। বলছিলাম বেশ কিছু কারণ রয়েছে যে কারণে হয়তোবা অনেকে নাও কিনতে পারেন এই ডিভাইসটাই। যাই হোক, ফোনটাতে ব্যাটারি রয়েছে 5110 mAh এর, এবং আপনারা বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এখনকার দিনে আমরা আরেকটু বড় ব্যাটারি দেখি, এটাতে আরেকটু বড় সড়ো ব্যাটারি বা 6000 mAh থাকলে পরে আমি আরও খুশি হয়ে যেতাম, তবে সত্যি বলতে এটার ব্যাটারি ব্যাকআপও খারাপ না, 7 ঘন্টা প্লাস এসওটি দিতে পারে এই ব্যাটারিটাই।
তো আপনারা যারা কিনা মোটামুটি হেভি ইউজার বা মানে রেগুলার ইউজার রয়েছেন একদিন প্লাস টাইম আসলে ব্যবহার করতে পারবেন, তাতে করে সমস্যা নেই। আর স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার রয়েছে, এটার যে ইয়ারপিস এটা কি সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করে, দ্যাটস ওয়াই আপনারা এখানের ভলিউমটা একটু কম দেখবেন, এটার ভলিউমটা একটু বেশি দেখবেন। আর স্পিকারটার ডেপটা তত বেশি না, একটু থিনার টাইপের লাগতে পারে অনেকের কাছেই। জাইরোস্কোপ সেন্সর এতে রয়েছে, ঠিকভাবে ওয়ার্ক করতেছে, নেটওয়ার্ক রিসিপশনে কোনো সমস্যা পাইনি, সেটা বোথ কানেকশনেই। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনটাতে। এটার পজিশনটা খুব একটা নিচের দিকে না, আবার একদম উপরের দিকেও না, বেশ ভালো পজিশনে আছে। আর এটা পানি টানি না লেগে গেলে খুব একটা ঝামেলা করে না, তাছাড়া এই কুড়ির এই রেজাল্ট দেয়। পোকো M7 Pro 19,000 টাকার এই ডিভাইসটা ওরা ট্রাই করছে একটু ব্যালেন্সডভাবে তৈরি করার জন্য, তারপরেও কিছু জায়গায় বেশ কিছুটা কমতি ছিল, হয়তো ও কারণে অনেকেই আবার না কেনার চিন্তা ভাবনাই করবেন। আরেকটা বিষয় থেকে যায়, পোকোর প্রথম দিকের অপারেশন বেশ ভালো ছিল, বা প্রথম দিকের ফোনগুলো সত্যিই দুর্দান্ত রেজাল্ট দিয়েছিল, মাঝে একটু ঝামেলা করে ফেলছিল আপনারা জানেন। রিসেন্ট টাইমে গত 1-1.5 বছরে আমরা তেমন কোনো বিষয় দেখিনি, সেই জায়গা থেকে হয়তোবা আমরা এটার প্রতি একটা ভরসা রাখতে পারি। তারপরেও গ্রে মার্কেটের ফোন আপনারা তো ওইভাবে অফিসিয়াল ওয়ারেন্টির মতো ওয়ারেন্টি পাবেন না, সো একটু বুঝে শুনে নিলেই ভালো হয়। অথবা আপনারা একটু গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন, এই ফোন তো বেশ কিছুদিন আগে এসছে, যে এই ফোনটা যারা ব্যবহার করছেন আপনারা কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। আমরা তেমন মেজর কিছু কোনো গ্রুপ এখনো দেখিনি, আপনারা একটু কমেন্ট করে বা প্রশ্ন করে পোস্ট করে জেনে নেবেন, তাহলে বোধহয় আরও আপনাদের জন্য সুবিধা হবে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।